অনেক অপেক্ষার পর আমাদের পছন্দের কোনো হিরোর মুভির নিউজ আসলে বেশ খুশি লাগে, আমাদের ভালো লাগে যে যাক নতুন একটা মুভি তার দেখতে পাবো। আমরা তার প্রতিটা ভক্ত ওদের আশা নিয়ে বসে থাকি তার নতুন কোনো কাজ দেখার জন্য, যে কখন মুভিটা রিলিজ হবে, তাই না? তো লম্বা সময় অপেক্ষা করিয়ে যখন আমাদের হিরো কোনো ফালতু মুভি নিয়ে সামনে আসে, মনটা ভেঙে যায়, মেজাজ খারাপ হয় না বলুন? কথা বলছিলাম রামচরণ বসের ব্যাপারে। এমনিতেই তো আমরা তাকে সবাই বেশ পছন্দ করি, তার উপর RRR মুভি করার পর তার প্রতি সবার এক্সপেকটেশনটা আরো বেড়ে গেছিল, কি তাই না? কিন্তু তিনি যে ডিরেক্টরের সঙ্গে লাস্ট মুভিটা আনলো তার রেকর্ড অলরেডি খারাপ, আর যা ভয় ছিল তাই হলো। গেম চেঞ্জার মুভির যেমন ট্রেলার দেখিয়েছে তার থেকে 10 গুণ হাগু করে দিয়েছে। আমি যে ধরনের মুভি বাছাই করি বা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এটা তার ধারে কাছেও পড়েনি, কিন্তু জাস্ট রামচরণ বসের কথা ভেবে আর ওই আমার একটু ভিউজের লোভে আপনাদের কাহিনীটা শোনাচ্ছি। কত বাজেভাবে তাকে ফেঁসে দিয়েছে এই ডিরেক্টর, মুভি দেখলে বুঝতে পারবেন। পুষ্পার মতো বাজেট নিয়েছে, ভালো ভালো অ্যাক্টরদের কাস্ট করেছে, তারপরও যে হাগা হেগেছে একেবারে ছাচ্ছেরি। ছি ছি ছি। স্ক্রিন প্লে, লোকেশন, সবার অ্যাক্টিং, সিন কোথা থেকে কোথায় যাচ্ছে, কি হচ্ছে, মানে সবকিছু ফেক ফেক লাগবে আর একটু ওভার মনে হবে। সেই পুরনো যুগের কাহিনীটাকে জাস্ট আধুনিক বলে চালিয়ে দিয়েছে এমন। বলিউড থেকে কিয়ারা আডবাণীকে হিরোইন হিসেবে নিয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। 25-এর শুরুটাই হলো ফালতু মুভি দিয়ে, বাকি কোনো হট কিসিং বা ভালগার সিন তো দেখানো হবে না, তো সবাই মিলেই মজা নিন। কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া পলিটিক্যাল অ্যাকশন ড্রামা তেলেগু মুভি নাম গেম চেঞ্জার এই ব্যাপারে। মুভির মূল সিন শুরু হওয়ার আগে কাট কাট করে সাদা কালোতে ভয়ানক কিছু সিন দেখানো হয়, যেগুলো দেখে ভয়ে চমকে ওঠে এক মুরব্বী, মানে সে স্বপ্ন দেখলো। তো ইনি হলেন অন্ধ্রপ্রদেশের রুলিং পার্টির CM সত্যমূর্তি। স্বপ্নে যা দেখলো সেই ভয় কাটতে না কাটতেই দেখে মুখ ব্লার করা একটা মহিলা আর তার ছেলে তার সামনে দাঁড়িয়ে, যেটা দেখে সে ভয়ে বেহুশ হয়ে যায়। আর পরের সিনে আমরা দেখি এতগুলো গাড়ি তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। CM এর সঙ্গে তার সহকারী সামুতিরা কানাই স্যার, আমরা সেই নামেই ডাকবো। রাতের বেলা বৃষ্টিও শুরু হয়েছে, গাড়ি ফ্লাইওভার দিয়ে যাচ্ছে, হুট করে মাঝ রাস্তায় ফ্লাইওভারের মাঝে হোল হয়ে যায়, যাতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে। অন্য মানুষদের ক্ষতি হয় কিন্তু CM এর কিছু হয় না। পরে তাকে ঘাড়ে করে হসপিটালে নিয়ে যাচ্ছে। মানুষ আজে বাজে কথা বলতে থাকে যে তারাই বানিয়েছে রাস্তা, এখন দেখুক কেমন লাগে, তার পার্টিরা টাকা খেয়েছে, কোনো কাজ করেনি, সব ফালতু কাজ করেছে, এগুলো বলছে আর কি। CM শুনতে পায় কিন্তু কি বলবে। ইমার্জেন্সিতে রাখা হয়েছে, যখনই তার হার্টবিট একটু বন্ধ হবে কে CM হবে সেটা নিয়ে দুই ভাইয়ের মাঝে ঝগড়া শুরু হয়। তো এরা দুজন CM এর দুইটা ছেলে, বড় ছেলেটা একটু মাথা মোটা মণিমাণিক্যাম, ছোটজন খুব চতুর কিন্তু একটু রাগী, নাম মপি দেব। বাবা মরতে বসেছে তাতে এরা চিন্তিত নয়, বরং সে মরলে কে CM হবে এটা নিয়ে দুই ভাইয়ের মাঝে তর্কাতর্কি চলছে। এরা আর কি বলবে, জাস্ট দেখে অবাক হচ্ছে যে ছেলেরা কেমন, কিন্তু ঘটনা এখানে উল্টে যায়। তারা তো হবু CM হওয়ার জন্য লাফালাফি করছে, কিন্তু তাদের বাপ CM আর মরে না, বেঁচে ওঠে। ছেলেদের কারবার সে দেখেছে নাকি শুনলো বুঝলাম না। একটু পর যখন কেউ থাকে না, সে তার সহকারীকে বলছে তার পাপের ফল এসব। তার ছেলেরা তাকে দেখছে না, এটা সেটা অনেক কিছু, সে সব কিছু ছাড়তে চায়, ভালো হতে চায় বলে সিন কাট করে একটা ট্রেনে ফোকাস করে, যার সাইড দিয়ে কিছু বাজ পাখিরা আসছে। একটু পর একজন চলন্ত ট্রেনে উঠে পড়ে, তারপর ড্রাইভারকে ভয় দেখিয়ে ট্রেন থামিয়ে দেয়। কিছু লোক ট্রেনে ওঠে, তাদের বস টাকলা ফোন করে বলে দেখা পেয়েছিস? এ বলে আমরা 5 জন আছি ভাই, ও পালিয়ে কোথায় যাবে? টাকলা বলে আবে 5 জন গেছিস কেন বে, আমি তো ওদের 20 জন যেতে বলেছিলাম। এ বলে ভাই একজন IAS কে মারার জন্য আমরা যথেষ্ট। টাকলা বলে আবে ও সবে IAS হলো, এবার এ জিগায় তো এর আগে কি ছিল, মানে এই কথার উত্তরে এটা বলবে। আচ্ছা এই জায়গায় ভাই তো আগে কি ছিল? টাকলা বলে আবে ও আগে IPS ছিল। তখন তার লোকেরা মার খেয়ে ট্রেন থেকে চটকে পড়ে যায়। এটা কি কোনো কথা হলো? মানে হিরোর এন্ট্রি করাতেই হবে, তাতে লজিক থাক আর না থাক। IPS ছিল এখন IAS হয়েছে, বাহ। যাক, এখানে এন্ট্রি হয় IAS অফিসার রামচরণ বস অর্থাৎ রামনান্দার। এতগুলো লোক জমা হয়েছে তাকে মারার জন্য, সবাইকে সাইড করে টাকলা আগে আসে। তাকে দেখে রামের মনে পড়ে এই সেই লোক যাকে সে IPS থাকা অবস্থায় কেলিয়েছিল, তার গুটকার বিজনেস সে নষ্ট করেছে। এটা তো পুরনো কথা, সে তো এখন কালেক্টর হয়েছে, এখন তাকে থামিয়েছে কেন? টাকলা বলে তোকে ভাই জীবিত উঠিয়ে নিয়ে যেতে বলেছে। ও আচ্ছা ঠিক আছে, উঠিয়ে নিয়ে যা। একজন ধরতে যাবে, ভাই তাকে ধরে ফেলে। তারপরে এখানে আর কি হবে বুঝতে তো পারছেন, কিছু না হতে স্লো মোশন, হিরো লুঙ্গি পড়বে স্লো মোশন, মার খেয়ে পড়ে গেছে তাতে স্লো মোশন, মানে ওই সাউথের টিপিক্যাল ফাইট সিনগুলোর ব্যাপারে তো জানেনি। চলুন আগে দেখুন কি হয়। টাকলার বস যখন টাকলাকে ফোন দেয় কি হলো, রাম রিসিভ করে দেখায় সে তার সব লোকদের মেরে এইভাবে ফেলে রেখেছে। একটু পর ট্রেন আসবে, সে এসে তার লোকদের বাঁচাক, সে ততক্ষণ এখানে আছে। একটু পর বস তার লোকদের বাঁচাতে হেলিকপ্টার নিয়ে চলে আসে। সে বুঝে গেছে এখানে মারামারিতে কিছু হবে না, তাই ক্ষমা চায়, ভাই আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও। রাম তো ক্ষমা করবে, কিন্তু তার তো ট্রেন চলে গেছে, এখন সে বাড়ি যাবে কি করে? আরে ভাই আমরা কি কিছু বুঝি না? এই জন্যই তো সে হেলিকপ্টার এনেছে যাতে আপনি সেটা নিতে পারেন, তাই না? টাকলাও সেটাই বলে, ভাই আপনি ওটা নিয়ে যান।
যাক, বস গাড়িতে ওঠে, ওদিকে ট্রেনও চলে এসেছে। টাকলার বস জাকলা তাদের বাঁচাতে লেগে পড়ে, কিন্তু কাজ হচ্ছে না। ওদিকে ভাই হেলিকপ্টার থেকে চাকু উঠিয়ে নেয়, তারপর ট্রেনের আগে এসে তাদের বাঁধন কেটে দিয়ে সবাইকে বাঁচায়, আর চাকুটাও এভাবে ফেলে দিয়ে সে সেখান থেকে চলে যায়। এগুলা কথা বলে কি, কাঁদতে ইচ্ছে করছে না? আরো দেখুন তো ভাই, তার এলাকা বা গ্রামে আসতেছে, তাই আগে থেকেই স্বাগতমের ব্যবস্থা করা হয়েছে। আর স্বাগতমে কি হবে? গান। তো গান শুনে হসপিটালে না গিয়ে জাস্ট নাচগুলো দেখুন। আচ্ছা, গান শেষ। এখন একটু রামের পরিবারের ব্যাপারে বলি। পরিবার বলতে রামের ছোট একটা বোন, তার ছোট ভাই, মা আর বাবা রয়েছে। ছেলে ক্যারেক্টার, সবাই খুশি। মা হিসেবে যদিও আন্টিকে মোটেও মানাচ্ছে না, বা তার অ্যাক্টিংই হয়তো হচ্ছে না। যাক, সিন সিএম এর অফিসে আনেন। একটু সুস্থ হয়ে সিএম সব মন্ত্রী মিনিস্টারদের নিয়ে বসে যা বলে সবাই অবাক। সিএম বলে, আজকের পর থেকে কোনো ধরনের ইল্লিগাল কাজ আর চলবে না, 2 নম্বরই বন্ধ, সমস্ত উপরি কামাই বন্ধ। পার্টির কেউ যদি 2 নম্বরই করে তার উপর সিরিয়াস অ্যাকশন নেওয়া হবে। এখন যারা অসৎ তাদের তো খোঁচা লাগবেই। শেষে মবিদে পড়ে যায়, সেও তো একজন মিনিস্টার। সে বলে, বাবা হুট করে এখন কিভাবে? তার মতো করে সে যুক্তি দেয়। সিএম বলে সে কোনো কথা শুনবে না, এরপর থেকে যদি কোনো দোষ পায় কারো, সে শুধু তার পদই কেড়ে নিবে না, তাকে পার্টি থেকে বের করে দিবে। খুব ভালো। এবার ক্যামেরার সামনে আরেক ক্যারেক্টার আসে যে সাইড হয়ে চলাফেরা করে। মানুষ সোজা হয়ে চলে, সে চলে সাইড হয়ে। এটা নাকি ফানি, ডিরেক্টরের কাছে এটা ফানি মনে হয়েছে। যাক, এনাকে চিনেছেন, সুনীল বস। এখানে সাইড সত্যম। একটু পর কালেক্টর অফিসে আসে, মানে সে এখানে কাজ করে। লোকজন দাঁড়িয়ে আছে নতুন কালেক্টরকে ওয়েলকাম জানাতে। কিছুক্ষণ পর রাম চলে আসে, সবাই তাকে স্বাগতম জানায়। সত্যম এসে পরিচয় দেয় সে তার সহকারী। হাটে বাঁকা কিন্তু লোক খুব সোজা। কালেক্টর সাহেব তার আসন গ্রহণ করার আগেই তার আন্ডারে কাজ করা সব অফিসারদের তার রুমে দেখতে চায়। তাদের ডাকা হয়। একটু পর সবাই চলে আসে। কালেক্টর অফিসারদের বলে, আপনাদের আন্ডারে যত ঠিকাদার বা যাদের কাজ দেওয়া হয়েছে তাদের সবাইকে ডাকুন, কালকে আমি কথা বলবো। কাল আসুক, তার আগে ক্যামেরা এখানে নিয়ে আসে। এই যে বালুময় এরিয়া দেখছেন, এটা মুপ্পি দেবীরই একটা উপরি কামায়। তার বাবার নজর ফাঁকি দিয়ে সে ইলিগাল বালুর বিজনেস চালাচ্ছে। নবীন এর দেখাশোনা করে। মবিদেব সব কাজ বন্ধ করে দিতে বলে। নবীন সবাইকে কাজ বন্ধ করে যেতে বলে। ঘটনা কি, কাজ বন্ধ থাকবে কেন জানতে চাইলে মবিদেব বলে, বাবা নিষেধ করেছে। না জানি তার কি হয়েছে, বুড়ো বয়সে মাথা খারাপ হয়ে গেছে, এখন নাকি ভালো কাজ করতে হবে, তাই কয়েকদিন একটু তোরা চুপচাপ থাক। সারা নিজের বাপ ছেড়ে চলে গেছে, নয়তো একে কবে মেরে আমি সিএম হয়ে যেতাম। তার মানে সিএম সত্যমূর্তি এদের 2 ভাইয়ের নিজের বাপ নয়। মবিদেব বলে, দিন তো বন্ধ থাকবে কিন্তু রাত তো আমাদের, তাই না? তুই রাতে কাজ চালিয়ে যাবি। ঠিক আছে, কথা বলছিল। একজন এসে খবর দেয়, ভাই নতুন কালেক্টর তোমায় ডেকেছে। পরদিন সকালে সবাই আসে কালেক্টর অফিসে। রাম সোজা পয়েন্টে আসে, সবাইকে ভালো হয়ে যেতে বলে। তারা সরকারের সুবিধা পাবলিককে না দিয়ে বিজনেস করছে, তারা পাবলিককে ঠকাচ্ছে, এসব থামাতে বলে। কিন্তু তার কথা কেউ সিরিয়াস নেয় না বা কেউ স্বীকারই করে না তারা যে ঝোল করছে। কালেক্টর সহকারীকে বলে সবাইকে বাসে উঠাতে। 2টা বাস আনা হয়েছে, সেখানে সবাই ওঠে। এখানে নবীন রামের সঙ্গে যখন কথা বলে তখন আমরা বুঝতে পারি তারা পূর্ব পরিচিত। কিভাবে সেটা পরে জানা যাবে। বাস নিয়ে আসে প্রথমে একটা চাউলের গুডাউনে। মানে সরকার গরিব মানুষদের চাউল দিতে যে চাল পাঠায় সেটা ঠিক আছে কিনা চেক করতে হবে। প্রথমে দেখে চালগুলো তো ভালোই আছে, বাট রাম বারবার নিচের দিকে লক্ষ্য করছে। যখন দেখে চাল ঠিক আছে, রাম জিগাই, এখানে একটা ইঁদুর মারার মেশিনও নাই কেন? মুরব্বী বলে, স্যার এখানে তো ইঁদুর আসে না, এই জন্য আমরা ইঁদুর মারার কোনো মেশিন বা মেডিসিন ব্যবহার করি না। রাম সামনের সারি থেকে একটা বস্তা টান দিয়ে ফেলে দেয়। তারপর পিছনের বস্তা থেকে চাল এনে দেখে খারাপ চাল। রাম বলে, সরকার মানুষদের খাবারের চিন্তা করে ভালো চাল পাঠায়, আপনারা সেগুলো বিক্রি করে কম দামি চাল কিনে সেগুলোকে রিফাইন করে মেডিসিন মেরে চকচকে করে সেগুলো চালিয়ে দেন। এগুলো খেয়ে ইঁদুর মরেছে, সেই ভয়ে ইঁদুর এখানে আসে না। তাহলে ভাবুন মানুষ খেলে কি হবে? মুরব্বীকে ধরে নেওয়া হয়, তার গোডাউন সিজ করা হয়, আর যে তাকে এই কাজ দিয়েছে সেই অফিসারকে বহিষ্কার করা হয়। এরপর বাস একটা শপিং মলে আসে। রাম ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে চেক করায়, গাড়ি যাওয়ার মতো কোনো জায়গা রাখেনি তারা। সরকারের নিয়ম মতে বিল্ডিং যদি এত তলা হয় তাতে ফায়ার সার্ভিসের গাড়ি যেন ইজিতেই পৌঁছাতে পারে সেই স্পেস রাখতে হবে, কিন্তু এরা রাখেনি। এমন মল তার পুরো শহরে অনেকগুলো রয়েছে। রুলস অনুযায়ী এটাকে শুধু সিজ নয়, একজন কালেক্টর ডেমোলিশও করতে পারে। তার লোকজন সে আগে থেকে সেট করে রেখেছিল, শুধু হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো মল মুহূর্তের মাঝে ডেমোলিশ হয়ে যায়। এরপর গাড়ি আবার কারো কাছে যাবে, তার আগে সবাই ক্ষমা চায়, তারা সবকিছু ছেড়ে দিবে, তাদের আর কোথাও যেতে হবে না। রাম তাদের সুযোগ দেয়, ছেড়ে দেয়। সিন কাট করে কয়েকদিন সামনে তার ছোট ভাইয়ের বিয়েতে আনে। জি, রামকে রেখে তার ছোট ভাইকে বিয়ে দেওয়া হলো, কারণ ভাই ছেঁকা খাওয়া আশিক, ছেঁকা খেয়ে বেঁকা হয়ে আছে, বিয়ে করবে না। তার বন্ধুরা তার সম্পর্কের ব্যাপারে জানে কিন্তু আলাদা হওয়ার ব্যাপারে জানে না, তাই সবাই উস্কাতে থাকে, জানতে চায় কিভাবে তারা আলাদা হলো। ভাই বোতল ঘুরাই, আর সেই ঘুরানিতে সিন চলে আসে ভাইয়ের কলেজ লাইফে। কলেজের লাইফটা মারামারি দিয়েই শুরু হয়। আর এই যে ভাই সাহেবকে মারছে, চিনেছেন? নবীন, তার কলেজের ওই
বয়েজ হোস্টেলে সে থাকে, এখানে আলাদা একটা রাজ্য বানিয়েছে যেখানে পাতার গাছ লাগিয়েছে। এটা তো অন্যায়, এই জন্য কলেজের ছেলে পেলে খারাপ হয়ে যাচ্ছে। এটা জেনে রাম তাকে কেলাচ্ছে। আর সেই সময় থেকে নাভিন আর রামের মাঝে ঠক্কাঠক্কি। এর 2 দিন পর রাম তাদের কলেজের একটা প্রফেসরকে থামায়, নাম জিজ্ঞেস করে। স্যার যেই বলে আমার নাম, রাম কেলানো শুরু করে, কোনো কথা নেই, তাকে মারা শুরু করে। আর তাকে থামাচ্ছে কে, চিনেছেন তো? আপনি মারছেন কেন? এই ছাড়ুন, কে আপনি? রাম কথা শোনে না। তাতে তোমার কি? তুমি জানো তার ব্যাপারে, সে কতটা খারাপ? দিদি বলে, ইডিয়েট, সে আমার বাবা। রাম বলে, ও মেয়ে থাকতে এসব বলে আবার মারতে থাকে। ও হ্যাঁ, দিদির নাম দীপিকা। তো ভাই তাকে মারছে কেন? কারণ এই নামে একটা স্যার মেয়েদের সঙ্গে অসভ্যতামি করে, লুচ্চামি করে, তাদের এক বান্ধবীর সঙ্গে করেছে। দীপিকার বাবার নামও সেটাই, তাই এই কনফিউশন। দীপিকা যখন বলে এই নামে আরো একটা স্যার রয়েছে, তখন তার বন্ধুরা এসে বলে এটা সেই স্যার নয়, সে ভুল কাউকে মারতে শুরু করে গেছে। এই হয়েছে, সরি মরি বলে। এখন মেরে মুরে সরি বললে কে ক্ষমা করবে? পুলিশকে ডাকা হয়, রামকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে রামের বন্ধুরা দীপিকাকে সব খুলে বলে যে সে এই জন্য এইসব কিছু করেছে, তো তুমি তাকে ক্ষমা করে দাও প্লিজ। সব শোনার পর দীপিকা গিয়ে রামের কমপ্লেন উঠিয়ে নেয়, তাকে ছেড়ে দেওয়া হয়। রাম মুরব্বীকে সরি বলে, সে বুঝতে পারেনি। দিদিকেও সরি বলে, বা তারা কিছু না বলে চলে যায়। এরপর থেকে ভাই দিদির পিছে পড়ে যায়। এখন মুভির হিরোইন, তার পিছে তো পড়তেই হবে, কোনো কারণ লাগবে না। তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, তাকে ভালো লেগে গেছে ভাইয়ের। দিদি বুঝায় তার সঙ্গে তার যাবে না, কারণ সে খুব রাগী। রাম বলে সে রাগ করা ছেড়ে দিবে তার জন্য। তখনই আবার ভ্যানিলা কিছুকে একটু দেখানো হয় যে দীপিকাকে দেখে মজা নিচ্ছে। এটা দেখে রামের রাগ হয়, সে তাকে মারতে যায়। দিদি তাকে থামায় আর রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন রাম আবার আসে, সে বুঝতে পারে না রাগ কি করে থামাবে। এটা নিয়ে কথা হচ্ছে। দীপিকা কি বলে জানেন? বলে রাগ থেকে বাঁচার উপায় হলো ধূপ, বলে রাগকে মাথা থেকে ঝেড়ে ফেলা। এত পরিমাণে বিরক্তিকর আর হাস্যকর একটা ব্যাপার, যা বলে বোঝানো যাবে না। এখন দিদি বলেছে হিরোকে তো মানতেই হবে। একটা গান দিয়ে রামের রাগ ধূপ বলে বলে কন্ট্রোল করা দেখায়, যেগুলো দীপিকাও ফলো করে। এভাবে বেশ কয়েকদিন পার হয়ে যায়। রাম সেই স্যারকে হাতে পেয়ে তাকে আবার কেলানো শুরু করে, সেটা আবার দীপিকা দেখে ফেলে। তারপর আর কি, তাকে ডেকে জ্ঞান দিতে শুরু করে। কি জ্ঞান দেয় শুনবেন? একটু শুনুন। দীপিকা বলে, দেখো রাম, তোমার রাগ এইভাবে যাকে তাকে দেখালে সমস্যা তো সমাধান হবে না, আরো বাড়বে। রাম বলে, তাই বলে কি অন্যায়কারীকে ছেড়ে দিব? দীপিকা বলে, না না না, ছাড়তে হবে না, তোমার রাগকে চ্যানেলাইজ করো। যে রাগ সাধারণ মানুষ হয়ে তুমি দেখাচ্ছ, সেটা আইনের আওতায় থেকে দেখাও, দেখবে দেশেরও ভালো হবে, তোমারও নাম ছড়িয়ে যাবে, তুমি আইএএস হয়ে যাও। রাম বলে, কেন আইপিএস হতে পারবো না? দীপিকা বলে, না না না, তোমার যে রাগ, তাতে খাকির পাওয়ার পেলে তোমার কাছে সব অপরাধের শাস্তি হবে এনকাউন্টার। এই অবধি তো ঠিকঠাক ছিল। এরপর দীপিকা যা বলে কি বলবো। দীপিকা বলে, দেখো তুমি যদি আইপিএস হও, তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না। বলে রাগ করে সেখান থেকে চলে যায়। মানে ডিরেক্টরের মাথায় কি চলছিল? নিশ্চয়ই সে হিরো আলমের গান শুনতে শুনতে শুট করছিল। যাক, রাম আইএএস হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু কিছু নাম্বার কম বেশি হওয়াতে সে আইপিএস হয়ে যায়। এটা শুনে দিদি আর তার সঙ্গে কথা বলে না। রাম যখন ট্রেনিং শেষ করে ফিরে আসে, দেখে দীপিকারা এলাকা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে, কি করছে, কোনো তথ্য নেই। তারপর থেকেই রাম প্রতি বছর আইএএস হওয়ার জন্য প্রিপারেশন নিতে নিতে ফাইনালি এই বছর আইএএস হয়ে গেছে, কিন্তু দীপিকাকে আর খুঁজে পাচ্ছে না। আর দীপিকাকে ছাড়া সে কাউকে বিয়েও করবে না। এই জন্যই ভাই এখনো কুমার রয়ে গেছে। সব ঘটনা শুনে তাদের একটা ফ্রেন্ড বলে সে দীপিকার ব্যাপারে জানে তো, কিন্তু আর কিছু বলতে যাবে তার আগে সে টলিয়ে পড়ে। মানে পানি খাওয়া একটু বেশি হয়েছে আর কি। এর নেশা কেটে যাক, ততক্ষণে ভাই চলে আসে মফিদাবের বালু রেখে আনে। নবীন রাত করে বালু চালান করতে লোক খাটাচ্ছে, রাম সেখানে আসে, কিন্তু তাদের এরিয়ার ভিতরে যায় না। দুই পাশে দুজন অপেক্ষা করতে থাকে। যখন সকালবেলা সবগুলো লেবাররা ফিরে যাবে, সবগুলো ট্রাক রাম কবজা করে নেয়। মানে বালুর এখানে কাজ করতে আসা সবগুলো লেবারদের আটক করে, যাতে এই কাজ বন্ধ থাকে। সকালে খবর মফিদাবের কাছে গেলে সে পুলিশের সিনিয়র ডেকে পাঠায়, তার লোকদের ধরে যে কেন। এসপি বলে সে কিছু করতে পারবে না, কালেক্টরের পাওয়ার আছে, সে যে কাউকে অ্যারেস্ট করতে পারে। তার লয়ারও সেই কথাই বলে তাদের ছাড়ানো ইজি হবে না। মফিদাব বাহির থেকে লোক এনে কাজ করাতে বলে, সে তাকে পরে দেখে নেবে। ওদিকে রামের বন্ধুরা একে হুঁশে ফিরিয়ে এনে দীপিকার ঠিকানা জেনে নেয়। ভাই সেই ঠিকানা অনুযায়ী চলে আসে বিজয়নগরে। এতদিন পর সেই মানুষটার সঙ্গে দেখা করতে চলেছে, তাই ভাই একটু এক্সাইটেড হয়ে আছে। সত্যিয়ামকে ভিতরে গিয়ে দেখতে বলে, সে আছে কিনা। সত্যিয়াম আসে, আর আমরা দেখি এখানে বেশ কিছু বয়স্ক লোকের সঙ্গে সে বসে তাস পেটাচ্ছে। সত্যিয়াম জিগাই, এখানে দীপিকা ম্যাডামকে? জি বলুন, আমি। সত্যিয়া বলে, আপনার সঙ্গে দেখা করার জন্য ভাইজাগের ক্যারেক্টার রাম এসেছে। শুনে দিদির ওভার রিয়াকশন শুরু হয়। দীপিকা রামকে ভিতরে আসতে বলে, সত্যিয়াম গিয়ে তাকে ভিতরে যেতে বলে, রাম তাকে বাইরে আসতে বলে। দীপিকা আর বাইরে যাবে না। রাম কি যেন মনে করে চলে যেতে লাগে। দীপিকা ধূপ বলে তার রাগ ফেলে দিয়ে বের হয়ে আসে। কেমনটা লাগে? রাম লুকিং গ্লাসে দেখে দিদি আসতেছে, তো সে গাড়ি পেছনে নেয়। তারপর নেমে দুজন সামনাসামনি হয়। দিদি জিগায়, বাহ, তাহলে ফাইনালি কালেক্টর হয়েছ। আমি তোমায় ভিতরে যেতে বললাম, তুমি গেলে না কেন? বড় মানুষ হয়েছে তাই। আবার বলছি ভিতরে চলো। রাম যাবে না। দীপিকা রাগ করে চলে যেতে লাগে। তখনই আরো কিছু সরকারি গাড়ি আসে, যার ভিতর থেকে বের হয় ব্রহ্মানন্দম স্যার, যার কোনো প্রয়োজন এখানে ছিল না। আননেসেসারি তাকে টেনে এনে একটা সিন বানিয়ে দিয়েছে।
কি সেই সিন? তো এই এরিয়াটা দুই এলাকার বর্ডারের মাঝখানের একটা এরিয়া। এক কালেক্টর আরেক কালেক্টরের এরিয়াতে যেতে হলে কার যেন পারমিশন নিতে হয়, তা না হলে তার জব চলে যেতে পারে। সেটা নিয়ে দুজনের মাঝে কথা হয়। রাম দেখায় সে তার এরিয়া পার হয়নি, বরং কাকুই পার হয়েছে। এটা নিয়ে তাদের মাঝে কথা চলে। দীপিকা সেটা শুনতে পেয়ে বুঝতে পারে রাম কেন ভিতরে গেল না। কন এগুলা জ্বালা কি শৈলেশ হয় বারে? রাম কি নিজে সেটা বলতে পারতো না যে এই জন্য আমি ভিতরে যাব না? এটা কোনো কথা? এই জন্য আলাদা একটা ক্যারেক্টারকে নিতে হয়? যাক, কাকু সেখান থেকে চলে যায়। দীপিকা দৌড়ে সে ভাইকে জড়িয়ে ধরে। হাই রে প্রেম। মাঝে 2 দিন পার হয়ে যায়। নবীন বাইরে থেকে লোক এনে কাজ করাতে পারেনি, তাই মবিদেবকে খবর দেয় যে লোক পাওয়া যাচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। সে রামকে ফোন করে তার কাছে আসতে বলে, কিন্তু রাম যায় না। বাধ্য হয়ে মিনিস্টার নিজেই আসে তার অফিসে ভিতরে ঢুকে সে পা নিতে থাকে। একজন মিনিস্টার ডাকলে কালেক্টরকে তার কাছে যেতে হয়। তুমি কি জানো না সেটা? রাম বলে, স্যার আপনার সঙ্গে আরো যে লোকগুলো ছিল তারাও অ্যাকিউজড। আমি সেখানে গেলে তাদের অ্যাকশন নিতে হতো, এতে আপনারই ক্ষতি হতো, এই জন্য আমি যাইনি। আমি তো আপনাকেই বাঁচালাম। মবি বলে, আমার কথা আছে। রাম বলে, আমার কাজ আছে, আপনি একটু অপেক্ষা করুন। কি আমি অপেক্ষা করবো? করতে হবে। উপায় না থাকায় মপিদা অপেক্ষা করে, বাট রামের কাজ ছাড়তে 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। আর ততক্ষণ অবধি মপিকে অপেক্ষা করতে হয়। তারপর চান্স পায় কথা বলার জন্য। আর কি বলবে, ওই তাদের লোকদের ছেড়ে দেওয়া হোক, সে অর্ডার দিচ্ছে। রাম বলে, আপনি লিখিতভাবে দিন, আমি ছেড়ে দিচ্ছি। সে তা দিবে না। এক কথা 2 কথা দুজনের মাঝে ওভার অ্যাক্টিং এর তর্কাতর্কি শুরু হয়ে যায়। আচ্ছা, এই যে ক্যারেক্টার মুহাব্বিদাব, একে চেনেন আপনারা? চেনেন না? অনেক ভালো একজন অভিনেতা, কিন্তু বেশ ভালো ভালো মুভি করেছে, অসাধারণ অ্যাক্টিং করে। নাম এস.জে. সূর্যা। বাট এখানে তাকে দিয়ে এতটা লাউড আর ওভার ডায়লগ ডেলিভারি করানো হয়েছে যে মাথাটা খারাপ হয়ে যায়। বা ডাবিংয়েই হয়তো এমনটা হয়েছে, কিন্তু সত্যি বলতে খুবই জঘন্য হয়েছে। যাক, রাম তো তাকে পাত্তা দেয় না, বের হয়ে চলে যায়। পরের দিন আবার দিদির এখানে আসে। এবার ছেলে উপর থেকে অর্ডার নিয়ে এসেছে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য। বর্ডার পার হয়ে দীপিকার সঙ্গে ভেতরে যায়। তো দীপিকা বলছে রাম তার বাবাকে মারার পর যখন সে আইপিএস হয়ে যায়, তার বাবা তাকে ওখান থেকে এখানে নিয়ে আসে। পড়াশোনা শেষ করে সে এখন এই ওল্ড এজ হোম চালায়। বাই দ্য ওয়ে, দীপিকা কিন্তু একজন ডক্টর। তার বাবা বিয়ের চাপ দিচ্ছিল, কিন্তু সে রামের অপেক্ষায় ছিল এতদিন, এই জন্যই করেনি। এইসব বলছে। আর তার আশ্রমের বিভিন্ন লোকদের সঙ্গে রামের পরিচয় করিয়ে দিচ্ছে। দিতে দিতে এক আন্টির কাছে নিয়ে আসে। দীপিকা তার ব্যাপারে বলে যে কি যেন একটা কারণে তার মেন্টাল একটু প্রবলেম হচ্ছে, সে সোজা দেখতে পারে না। মাজি, আপনাকে বলেছিলাম না আমি রামকে ভালোবাসি, এই সেই ছেলে, একেই বিয়ে করতে চলেছি। রাম দেখে সে অনেকগুলো কাগজ ফেলে রেখেছে। দীপিকা বলে সে নিউজ দেখে বা দেশের খোঁজ খবর রাখে, তো সেখানে যে অন্যায় বা ভুল কাজ সরকার করছে সেগুলো নিয়ে সে বিভিন্ন পিটিশন দেয়, কিন্তু এগুলো কোনো ফায়দা না, সরকারের কান অব্দি যায় না। তারপরেও সে এইভাবে লিখে লিখে মনকে সান্ত্বনা দেয়। রাম একটা পিটিশন দেখে বলে তার কথাগুলো তো লজিক্যাল। এখানে তিনি যে ডেইরি ফার্মের কথা উল্লেখ করেছে, তার উপলক্ষে তো কালকে সিএম এখানে আসছে, তার প্রোটোকল তো আমাকে সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। শুনে আন্টি বলে, আমি ওখানে যাব, প্লিজ নিয়ে চলো। পরদিন সিন সেই সমাবেশে আসে। নবীন কথা বলছে, লোকজন জমা হয়েছে, সবার মাঝে আন্টিও বসে আছে। একটু পর সিএম কথা বলতে মাইকের কাছে যায়। হাই হ্যালো কিছুই বলেনি, সবে শুরু করবে, এর মাঝখানে আন্টি দাঁড়িয়ে যায়। সিএম, কতগুলো পিটিশন দিয়েছি, একটারও উত্তর আসেনি, আর তুই এসেছিস মিথ্যা সান্ত্বনা দিতে। মবিদেব রেগে যায়। তার লোকেরা আন্টিকে ধরতে যাবে, সিএম থামায়, তাকে স্টেজে আনতে বলে। দীপিকা তাকে নিয়ে স্টেজে উঠতে ধরে পড়ে যেতে লাগে, তাই রামও আন্টিকে ধরে সিএম এর কাছে আসতেছে। তাদের দেখে সিএম আর তার সহকারী সামুতেরা খুব অবাক হয়। কি হলো? সিএম এর চোখে সেই সিনগুলো ভাসতে থাকে যেগুলোর কথা মনে হলে তার ঘুম উড়ে যায়। সিএম এর ভয়ের মাধ্যমে আমাদের কিছু সিন দেখানো হয় যেগুলোর ব্যাপারে হয়তো পরে জানা যাবে। আন্টিকে দেখে সিএম এর হাত কাঁপতে শুরু করে। আন্টি বলে, হে সত্যা, সব ঠিক আছে তো? লবণ এখনো খাচ্ছিস? সিএম কিছু বলছে না, তার নেঙ্গু লাফালাফি করছে। কে এরা, এভাবে কি করে কথা বলছে? তাদের এত কথা শুনছো কেন? সিএম থামায়। আন্টি বলে, ও দুধের মাঝে মিলাওয়াট করে, নদী থেকে বালু তুলে পুরো এলাকাটা ধ্বংস করে দিচ্ছে। যে দুধের প্যাকেট খেয়ে মানুষ মরছে, তুই তাকে সাপোর্ট করতে এখানে এসেছিস? মবিদেব রেগে যায়, কি উল্টো পাল্টা বলছে তারা। দীপিকা বলে, স্যার কিছু মনে করবেন না, উনি মেন্টালি ঠিক নেই, বাট সে যা বলে মিথ্যে বলে না। স্যার এই ডিস্ট্রিক্টে এমন অনেক প্রবলেম দেখা যাচ্ছে যার সূত্রপাত এই ডেইরি ফার্মে দুধে মিক্স থাকা কেমিক্যালের ইফেক্টে হয়েছে। রামও কিছু রিপোর্ট দেখাতে লাগে। মবিদেব ইশারা করলে রামের সিনিয়র অফিসার না কে জানো ইনি এসে বাধা দেয়, রামকে চুপ করতে থাকে, কিন্তু আন্টি চুপ হয় না। মবিদেব রাগ করে রামের ফাইল ছুঁড়ে মারে, তাকে একটা ধাক্কাও দেয়, কিন্তু সে কিছুই বলে না। পরে যখন সে আন্টি আর দীপিকাকেও ধাক্কা মারে, রামের রাগ উঠে যায়। সে সবার সামনে মিনিস্টারকে একটা থাপ্পড় মেরে দেয়। মিনিস্টার আরো রেগে যাবে। সিএম তাকে ঠান্ডা হতে বলে মবিদেবের কাছে ক্ষমা চাইতে বলে। সে তো চাবে না, বাট উপায় তো নেই, সরি বলে সেখান থেকে চলে যায়। সমাবেশ শেষ, সিএম যাবে। আন্টি বলে, তোর পাপের কলস ভরে গেছে, তুই বাঁচবি না, সব শেষ হয়ে যাবে, দেখিস। সিএম এর কাছে আন্টির কথাগুলো এমন ইফেক্ট ফেলে, সে সিঁড়ি দিয়ে নামতে নামতে সেখানে আবার অসুস্থ হয়ে যায়।
হসপিটালে আনা হয়। একটু সুস্থ না হতেই মবিদেব তাকে বলে ওই কালেক্টর তাকে অপমান করেছে, সবার সামনে তাকে ক্ষমা চাইতে হয়েছে, তার জন্য তাকে কিছু একটা করা হোক। সিএম তার সহকারীকে বলে রামকে কালেক্টর পদ থেকে বহিষ্কার করো। তার সহকারী একটু অবাকই হয়। মবিদেব খুব খুশি, বাট সিএমের কথা এখনো শেষ হয়নি। সে বলে দোষ তোরও ছিল, তাই তোকেও মিনিস্টারের পদ থেকে সরে দেওয়া হলো। মবিদেব তো রাগটা করে বাইরে যায়। ওদিকে সাসপেনশন লেটার পেয়ে রাম তো দেখে একটু চমকেই ওঠে যে এটা কি হয়ে গেল। রাগ তো ওঠে, বাট বল চেপে মনকে শান্ত করে। দীপিকা তাকে বুঝাই ঠিক হয়ে যাবে, তুমি জিতবে, সব ফিরে পাবে, এটা সেটা লেসপিতা, বরং এই ফাঁকে চলো আমরা বিয়েটা সেরে ফেলি। হ্যাঁ ঠিক আছে, তো এরা বিয়ের প্ল্যান করুক। ওদিকে হসপিটালে মবিদেব বসেই ছিল, যেই তার বাপের রুমটা একটু ফাঁকা হয়ে যায়, কেউ থাকে না, সে ভিতরে গিয়ে তার বাপকে বলতে থাকে সে সিএম হবে, এর জন্য যা করার তাই করবে। তার সঙ্গে যা হয়েছে এটা ঠিক হচ্ছে না। সিএম দেখায় সে তাকে শুধু মিনিস্টারের পদ থেকে না, পার্টি থেকেও বের করে দেওয়ার ডিসিশন নিয়েছে। এটা দেখে মবির মাথা খারাপ হয়ে যায়। বাপের কাছে মাপ চাওয়ার অ্যাক্টিং করে। সে এতদিন ধরে পার্টির পেছনে লেগে আছে, এটা তার প্রতিদান বলে বাবাকে কনভিন্স করার চেষ্টা করে। কিন্তু কাকু তার ব্যবহার বুঝে গেছে যে এ সিএম হলে দেশের 12টা বেজে যাবে, তাই তাকে পার্টি থেকে আগেই বের করে দিচ্ছে। কিন্তু কথায় আছে না, ক্ষমতার লোভ কাকা, ক্ষমতার লোভ। ছোট থেকে যে বাপের বদলতে তারা দুই ভাই এত বড় অবস্থান পেয়েছে, ক্ষমতার লোভে সেই বাপের বুকেই মবিদেব এত জোরে আঘাত করে যে সে সইতে পারে না। আর দেখতে দেখতে তার হার্টবিট নড়াচড়া বন্ধ করে দেয়। নিজের বাপ তো আর নয়, তাই হয়তো কষ্ট লাগছে না, কিন্তু কষ্টের ভান তো করতে হবে। ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে সে কান্নার ভান শুরু করে। সবাই আসে, ডক্টর চেক করে বলে সে মরে গেছে। মরার খবর শুনে বড় গাদা খুব খুশি, মানে সে সিএম হতে পারবে। তো নেক্সট সিএম কে হবে সেটা নিয়ে দুইজনের মাঝে তর্কাতর্কি আবার লেগে যায়। আগে সিএম নির্ধারণ করা হবে, তারপর বাকি কাজ করা হবে, এমনটাই ডিসিশন। পার্টির লোকেরা দুই দলে ভাগ হয়ে যায়। বড় গাদাকে পাশে থেকে ছোটর সাপোর্ট করার প্রস্তাব পার্টির এক সিনিয়র মুরব্বী দেয়। বড় গাদা কথা শুনে না, সেই সিএম হবে। তার লোকজন নিয়ে সে সমানে চিল্লাতে শুরু করে, নাড়া দিতে লাগে। একটু পর তারও একটা লোক এসে যখন বলে ভাই খবর পেলাম আপনার বাবা এমনি এমনি মারা যায়নি, আপনার ছোট ভাই তাকে মেরেছে। শুনে বড় গাদার ফেটে যায়। উপর থেকে ছোট এমন করে ইশারা করে তাকে হুমকি দেয়। ব্যাস, গেদার সঙ্গে সঙ্গে পাল্টে যায়, ছোট ভাইয়ের নাম নিতে থাকে। তার লোকেরা জিগাইলে বলে আরে বাবাই তো মরে গেছে, আমি ওই চেয়ার দিয়ে আর কি করব, তো আমার ছোট ভাই বসুক, আমি তাকে সাপোর্ট করব। সবাই যেহেতু মিলে গেল, আর কারো মতামতের দরকার নেই, তো সবাই এখন মপিকেই সাপোর্ট করতে থাকে। নেক্সট সিএম সেই হতে চলেছে, এটা কনফার্ম, এতে কোনো সন্দেহ নেই। ব্যাস, যেহেতু সে সিএম হতে চলেছে, তার অ্যাটিটিউড আর কে দেখে। বাপের ক্রিয়াকর্ম অনুষ্ঠান সবকিছু পরে হবে, আগে তার রাগ ঠান্ডা করতে হবে। এজন্য সে কি করে একটু পর দেখছি। রামের বিয়ে সাথে ঠিক হয়ে গেছে, এখন সবকিছু রেডি, বিয়ের আয়োজন চলছে। ওদিকে সিএম এর মৃত্যুকে ইস্যু করে মপির লোক শহরে দাঙ্গা শুরু করে দেয়, পুরো এলাকায় ঝামেলা পাকায়। রাম বিয়ের জন্য যাচ্ছে, সিএম এর বডি বাইরে রাখা হয়েছে, পার্টির লোকেরা এসে দেখে যাচ্ছে, শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাচ্ছে। একটু পর পুলিশ এসে রামকে ওয়ারেন্ট দেখায়, তাকে গ্রেফতার করতে হবে। কেন? মিনিস্টারের উপর হাত উঠিয়েছিল, মিনিস্টার কেস করেছে, এই জন্য। রাম ভাবেনি এমন কিছু হবে, চুপচাপ অফিসারের সঙ্গে ভ্যানে গিয়ে বসে পড়ে। শহরে তো ভাঙচুর চলছে, তার ভিতর দিয়েই পুলিশের ভ্যান যাচ্ছে। যেতে যেতে একটা ছাগলের খামারের মাঝখানে গিয়ে পুলিশের গাড়ি আটকে যায়। রাস্তা ক্লিয়ার করার বাহানায় সবগুলো পুলিশ নেমে যে যার মতো পালিয়ে যায়, আর রামকে এইভাবে বেঁধে রেখে অফিসারও যেতে থাকে। স্যার কি করছেন স্যার? তার ইশারা মোটেও ভালো না, সে তো মপি দেবেরই লোক। অফিসার সাইডে যায় আর আমরা দেখি নবীন তার লোকজন নিয়ে এখানে আসলো, মানে এটা পুরোটা মপির প্ল্যান আর কি। রাম এবার বুঝতে পারে, যাক তারা তাকে মারতে আসে, ভাই এখান থেকে যতটা পারে প্রতিহত করছে। মারামারির এক সময় সেও একটু মার খাবে, এটা তো স্বাভাবিক। তারপরেও সবাইকে সাইজ মাইজ করে শুধু নবীনই থাকে, তার সঙ্গে লড়ছে। ওদিকে সিএম এর ক্রিয়াকর্মের পর তার সহকারী সামুথিরা সাহেব প্রেস মিটিং ডাকে, যাতে পার্টির সব লোকেরা ছিল, আর পুরো প্রেস মিটটা লাইভ চলছিল। যেখানে সে বলে সিএম স্যার মরার আগে কিছু কথা বলে গেছে, যা এই পেন ড্রাইভে রয়েছে। আমার মনে হয় এই কথাগুলো পুরো দেশের মানুষের শোনা উচিত। মপিদেব মাথা নাড়া করতে বসেছে, মানুষকে দেখাতে হবে না সে তার বাবাকে কতটা ভালোবাসে, কিন্তু এই পেন ড্রাইভের ব্যাপারে সে কিছুই জানে না। এটা শুনে একটু অবাক হয়। ভিডিও চালু করা হয়, নবীন রামের সঙ্গে এখনো লেগে আছে। একটু পর পুলিশের কাছে কি যেন একটা খবর আসে, যাতে পুলিশ কাকু খুব অবাক হয়। তারপর তার গান রেডি করে রাম বরাবর একটা শুট করে, কিন্তু তাকে না, পিছনের একজনকে মারে। রাম তো ভেবেছে তাকেই শুট করেছে, তো ঘটনা কি, পুলিশ তাকে মারলো কেন? তো ঘটনা হলো ওই পেন ড্রাইভের মধ্যে সিএম বলে গেছে, আমি জানি আমি মরে গেলে আমার পদ নিয়ে ঝামেলা বাড়তে পারে, তাই আমি আগেই সব ফয়সালা করে যাচ্ছি। আমার মৃত্যুর পর আমার পদ সামলাবে কালেক্টর রাম। আমাকে অগ্নিও সেই দিবে, কারণ সেই একমাত্র আমার ওয়ারিস, সেই হবে এই স্টেটের পরবর্তী সিএম। হলো এই খবর তো সবাইকে অবাক করে দেয়। রামের বাড়ির লোকজন তো ভাবতেই পারছে না কি করে হলো এটা। এই জন্য পুলিশ রামকে বাঁচালো। হ্যান্ডকাপটা খুলে অফিসার তার কাছে ক্ষমা চায়, সে ভুল করেছে। মপি দেবও যেন আসমান থেকে পড়লো, কারণ এটা তো সে এক্সপেক্ট করেনি। এটা কি হলো? মুহূর্তের মাঝে ফোর্স হাজির হয়, সিকিউরিটি আর প্রোটোকলের সঙ্গে রামকে সিএম এর ফিউনারালে নিয়ে আসা হয়। যেহেতু ওয়ারিস সে, অগ্নি তো তাকেই দিতে হয়।
রামও সবার মতো কনফিউজ, কি করে হচ্ছে, কি বা হলো এখানে, সে এখনো কিছু বুঝতে পারেনি। তখন সামুতিরা কাকু তার দিকে চেয়ে থাকে আর সিন চলে আসে কয়েক বছর পেছনে সুখে শান্তিতে বসবাস করা একটা গ্রামে। তো এই গ্রামের বিশেষত্ব হলো চারিদিকে উঁচু উঁচু খুব সুন্দর কিছু পাহাড় রয়েছে। এক কোম্পানি সেই পাহাড়গুলো খোদাই করে তার ভিতর থেকে লোহা বের করে নিয়ে যাচ্ছে। এতে প্রাকৃতিক অনেক বড় ক্ষতি হতে পারে, সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার, এই গ্রামের সব থেকে বুঝমান ব্যক্তি আন্নাপ্পা। মিডিয়ার মাধ্যমে সে জানায় এই ক্ষতি তারা হতে দিতেই পারে না, পাহাড় কিছুতে নষ্ট করতে দেবে না, সরকার অ্যাকশন না নেওয়া অবধি এই আন্দোলন চলতেই থাকবে। কোম্পানির মালিক আন্নাপ্পাকে ডেকে পাঠায়। আন্নাপ্পার সঙ্গে তার সব থেকে কাছের মানুষ মুকুন্দকে নিয়ে যায়। কোম্পানির মালিক তার মতো করে বোঝাতে চায়, আন্নাপ্পা তার মতো করে তাকে বোঝায়। তারপর এটা নিয়ে একটু তর্কাতর্কি হয়, কথা কাটাকাটি হয়। আন্নাপ্পা রাগ করে সেখান থেকে চলে আসে। যে করে হোক তারা পাহাড় খোদাই করতে দিবে না। আন্দোলন চলতে থাকে আর নেচে নেচে তাদের শক্তি বাড়াতে থাকে মেয়েরা। তাদের মাঝে ক্যামেরা যে দিদিকে বারবার ফোকাস দিচ্ছে, ইনি হলেন আন্নাপ্পার বউ পার্বতী। তাদের একটা ছেলেও রয়েছে, রামনন্দন, বেশ কিউট। এই আন্দোলন চলার কয়েকদিন পর খবর আসে সরকার তাদের দাবি মেনে নিয়েছে, কোম্পানিকে নোটিশ পাঠিয়েছে তারা যেন গাড়ি পস্কা নিয়ে এখান থেকে চলে যায়। আন্দোলন সফল হয়। এর কয়েকদিন পর মুকুন্দ সহ আশেপাশে গ্রামের আরো লোকজন আন্নাপ্পার কাছে আসে। কি ব্যাপার, তোমরা সবাই আমার কাছে? মুকুন্দ বলে, ভাই আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। এই যে এত লোকের মাঝে এদেরকে লক্ষ্য করছেন কি? ক্যামেরা কিন্তু একটু একটু করে তাদের দেখাচ্ছে, সামনে আরো ক্লিয়ার করছি। আন্নাপ্পা বলে, বলো কি প্রস্তাব? মুকুন্দ বলে, ভাই আমাদের গ্রাম সহ আশেপাশের সবাই তোমাকে সাপোর্ট করে, তো আমরা চাই কেননা আমরা একটা পার্টি শুরু করি। আন্নাপ্পা রাজি হয় না, কারণ রাজনীতি তাদের জন্য না, তারা তো কৃষক। মুকুন্দ বুঝায় তারা যদি পার্টি শুরু করে তাহলে ক্ষমতায় আসতে পারলে তাদের এমন আর আন্দোলন করতে হবে না কোনো দাবির জন্য, খুব সহজেই মানুষের সেবায় এগিয়ে আসতে পারবে। আন্নাপ্পা বলে, রাজনীতি তো এভাবে হয় না, শুধু মানুষ আর সাপোর্ট থাকলেই না, টাকার প্রয়োজন পড়ে, টাকা ছাড়া দল চলে না, তোমরা যাও, আমি রাজনীতির মাঝে নেই। মুকুন্দ বলে, ভাই আমরা টাকা ছাড়া রাজনীতি করব। কথাটা আন্নাপ্পার ভালো লাগে। তার বউ বাচ্চাও বলে যে করা যাবে, কোনো সমস্যা নেই, এতে তো মানুষের ভালোই হবে। সবাই যেহেতু চায় তো আন্নাপ্পা রাজি হয়ে যায়। সবাই মিলে খুব আগ্রহ নিয়ে উৎসবের মতো করে একটা আয়োজন করে পার্টি বানায় অভ্যুদয়ম নামে। পরে মিডিয়াকে ডেকে তাদের পার্টির ব্যাপারে বলে। আন্নাপ্পা যেহেতু মূল মুখ, তাই সেই সবকিছু হ্যান্ডেল করে। পার্টির লক্ষ্য কি, তাদের প্ল্যান কি, সবকিছু মিডিয়াকে বলে। বাট আন্নাপ্পার সমস্যা হলো সে একটু হাকলা, মানে তোতলিয়ে কথা বলে। আর এই তোতলানো আরো বেড়ে যায় যখন সে টেনশন বা একটু প্রেশারে থাকে। যাক, সেই যেহেতু মূল ফেস, তার ভাষণ ভালো না হলে লোকজন ভরসা করবে না, আর এইভাবে তুতলিয়ে তো ভাষণ দেওয়া যাবে না। তাই এর সমাধান কি বা কিভাবে গড়গড় করে কথা বলা যায় সেই ঘরোয়া পদ্ধতি ট্রাই করতে থাকে। যত যা করে তার না আমি আপনি কোথাও দেখেছি, আর না আমাদের দেশে এমন প্রচলন আছে। আন্নাপ্পা অনেক চেষ্টা করে ভাষণ ঠিক মতো দেওয়ার, তার বউ মান্যত করে জ্বলন্ত কয়লার পথ দিয়ে চলার, অনেক কিছু ট্রাই করে, কখনো হয় তো কখনো হয় না। এইভাবে কয়েক মাস পার হয়ে যায়। একদিন সবাই ছিল, আন্নাপ্পা মুকুন্দকে বলে পার্টির কথা সবার কাছে পৌঁছাতে বা তাদের উপর ভরসা করতে এমন একজন লোক লাগবে যে খুব ভালো ভাষণ দিতে পারবে। সেদিন সবার মাঝে সামুথিরাও ছিল। সে বলে, ভাই ও আমার বন্ধু সাত্যামূর্তি, আমাদের পাশের গ্রামেই ওর বাড়ি, ও তোমার খুব বড় সাপোর্টার, আমাদের পার্টির জন্য ও কাজও করছে, ও ভালো কথা বলতে পারো, ওকে একবার চান্স দিয়ে দেখতে পারো। প্রথম সমাবেশে সত্যমূর্তিকে ভাষণ দিতে উঠানো হয়। সে বেশ ভালোই কথা বলে। সামনে ইলেকশন, ঘন ঘন সমাবেশ করতে হয়, তো যেখানে যেখানে আন্নাপ্পার কথা বলার দরকার পড়ে সত্যমূর্তিকে স্টেজে উঠিয়ে দেওয়া হয়। তার কথা বলা সবার কাছে বেশ পছন্দের হয়ে ওঠে। দেখতে দেখতে মানুষ তার কথার ফ্যান হয়ে যায়। এভাবে চলতে চলতে মুকুন্দ ব্যাপারটা লক্ষ্য করে আন্নাপ্পাকে বলে, ভাই ওই তো সবার কাছে পরিচিত হয়ে যাচ্ছে, এতে আমাদের। আন্নাপ্পা বলে, আরে কে কথা বললো, কে পরিচিত হলো, কি যায় আসে, কি বলছে, কতটা কাজের, পার্টির জন্য কি করছে সেটা ম্যাটার করে, ছাড় তুই। বেশ কয়েকদিন পার হয়। সত্যমূর্তি আরো প্রফেশনাল হয়ে যায়। এখন তার ভাষণের মাঝে মানুষ ভরসা খুঁজে পায়। একদিন মুকুন্দ আবার কথা উঠায় যে, আন্না, মানুষ তো তাকেই মূল ফেস মনে করছে, আপনি সামনে আসছেন না কেন? আন্নাপ্পা সেদিন সবার সামনে ঘোষণা করে এই পার্টির পক্ষ থেকে সিএম ফেস হবে সত্যমূর্তি। মানে তার কথা কে ক্ষমতায় থাকছে সেটা বড় কথা না, মানুষের সেবা হলেই হলো। মানুষের যাকে ভালো লাগবে তাকেই ভোট করবে, তার জন্য আমাকে যে থাকতে হবে এমনটা না। আমি তো পার্টির মধ্যে আছি, কেউ কল্পনাও করেনি সেই এই দলের মূল ফেস হবে। যে যার মতো খুশি বেজার যা হবার হয়। এর কয়েকদিন পর যখন ইলেকশন কাছে আসে, মুকুন্দ, সত্য সহ আরো কয়েকজন আন্নাপ্পার কাছে আসে। কি ব্যাপার, তোমরা আবার কি হলো? মুকুন্দ বলে, ভাই ভোটে জিততে হলে টাকা লাগবে, বিরোধী পার্টিরা টাকা খরচ করছে। আন্নাপ্পার মাথা ঘুরে যায়, এটা কি বলছে এরা? মুকুন্দ বলে, ভাই আমাদের কি করার আছে, আমরা তো এমনটা চাইনি, বাট এত দূর এসে কিভাবে? আন্নাপ্পার কথা, যখন পার্টি শুরু করা হয় তখন তো এটাই কথা ছিল, এখানে কোনো টাকা পয়সার খেল চলবে না। আন্নাপ্পার মন খারাপ হয়ে যায়, সে রাজি হয় না। মানে দল চালাতে যদি টাকা লাগে তাহলে সে সেই দল চালাবে না, কারণ তার কথা এখানে যারা কাজ করবে সবাই সেবা করবে, টাকার লেনদেন কেন হবে? মুকুন্দ বলে, ভাই একটা কোম্পানি আমাদের টাকা দিতে রাজি হয়েছে, বিনিময়ে তারা কিছুই নেবে না। তাদের কার্ড আন্নাপ্পাকে দেখালে সে দেখে বলে, এটা তো সেই কোম্পানি না যাকে পাহাড় খনন করা থেকে আন্দোলন করে আমরা তাড়িয়ে দিয়েছি, আবার তার থেকে টাকা নিব?
এরা আন্নাপ্পাকে কনভিন্স করার চেষ্টা করে, বাট আন্নাপ্পা রাজি হয় না। সে কোনোভাবেই এই ঝামেলার মাঝে জড়াবে না। আন্না যেহেতু বলেছে সেটাই ফাইনাল হয়। সেই রাতেই আবার কোম্পানির লোক মুকুন্দ আর সত্যমূর্তিকে ডেকে পাঠায়। কথাবার্তা শেষে যখন তাদের সামনে সুটকেসটা খুলে দেখায়, এত টাকা সামনে দেখে তাদের মাথা ঘুরে যায়। দুজন লোভ সামলাতে পারে না, টাকা নিয়ে নেয়। কোম্পানির কথা, ভোটে জিততে যত টাকা লাগে কোম্পানি দিবে, বিনিময়ে তারা এখন কিছু নিবে না, বাট সরকার হলে জাস্ট একটু তাদের হেল্প করতে হবে। কোম্পানির অফিসে কাজ করা আন্নাপ্পার গ্রামের একটা লোক এই সব কিছু দেখে ফেলে। সে আন্নাপ্পাকে বলে দেয় যে তারা কোম্পানি থেকে টাকা নিয়েছে। আন্নাপ্পার মন ভেঙে যায়। সে সিদ্ধান্ত নেয় ইলেকশন থেকে নাম উঠিয়ে নিবে আর এই পার্টিকে এখানে বন্ধ করে দিবে। কাল প্রেস মিটে সবকিছু বলে দিবে। ওদিকে এরা টাকা মুকুন্দের বাড়িতে এনে সাইজ করছে, কোথায় কত পাঠাবে, তারা কত নিবে, এমন আর কি। মুকুন্দের দুটা ছেলে ছিল যারা টাকাগুলো দেখে ফেলে। সাতিয়া তাদের টাকা দিয়ে চুপ থাকতে বলে, যাও চকলেট খাও, কাউকে কিছু বলো না। তারাও চুপ থাকে। একটু পর মুকুন্দের কাছে টেলিফোন আসে এক রিপোর্টারের যে মুকুন্দ কাল নাকি জরুরি প্রেস মিট ডেকেছে আন্নাপ্পা। কি ব্যাপার বলো তো, কোনো প্রবলেম হয়েছে মনে হচ্ছে? কথা শুনে মনে হলো। মুকুন্দ বলে, না না, কোনো সমস্যা নেই, কালকের কথা তো ভাই নিজেই বলবে, আপনারা কালকে আসেন, বলে ফোন রেখে দেয়। এরপর সত্যি আর মুকুন্দ প্ল্যান করে এখানে টিকে থাকতে হলে বা পাওয়ার নিয়ে থাকতে হলে আন্নাপ্পাকে রাস্তা থেকে সরাতে হবে। বেশ, যেই প্ল্যান সেই কাজ। রাতে আন্নাপ্পা কোথা থেকে যেন আসতেছিল, মাঝ রাস্তায় তাদের উপর হামলা হয়। আন্নাপ্পা বউ বাচ্চাকে আগে একটা সেফ জায়গায় লুকিয়ে রাখে, তারপর সে অন্যদিকে যায়। লোকগুলো তার পিছু নেই। আন্নাপ্পা যতটা পায় তাদের সঙ্গে লড়াই চালিয়ে যায়। মারামারির এক সময় আন্নাপ্পা বেশ আঘাত পায়, খুব গুরুতর ব্যথায় লাগে। তারপরেও সে সবাইকে সাইজ করে দৌড়ে একটা বাড়িতে এসে ফোন পায়। পুলিশকে ফোন করে শুধু বলতে পারে তার উপর হামলা হয়েছে, কিন্তু সে কোথায় আছে বা কে বলছে বলতে পারে না, কারণ ওই তোতলানোর প্রবলেম আরো বেড়ে যাওয়াতে সে কথা বলতেই পারে না। পুলিশও একটু তারার মধ্যে ছিল, তাই সেও সময় দেয় না। আন্নাপ্পা তার সেই লোকটাকে ফোন করে যে তার কাছে খবর দিল। তাকে যেই বলে তার উপর হামলা হয়েছে, সে অমুক জায়গায় আছে, তারপর তার আর কোনো কথা সে শুনতে পায় না, মানে এরা তাকেও মেরে দিয়েছে। আন্নাপ্পা কি করবে বুঝতে পারছে না। একটু পর আলো দেখে সামনের দিকে যায়, দেখে এরা দুজন এসেছে। আন্না তাদের ব্যাপারে তখনও কিছু জানে না, ভরসা করেছে। তাদের বলে, আমার বউ বাচ্চা হারিয়ে গেছে, ওদের একটু খুঁজে আনো। কে আমার সঙ্গে এমনটা করতে পারলো? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। সত্যা বলে, তোমার ইমানদারি ভাই, মানে তার ইমানদার হওয়াটাই তার জন্য এই দিন ডেকে এনেছে। এই জায়গাতে বেশ খারাপই লাগে। আন্নাপ্পা সত্যার রূপ দেখে যতটা না কষ্ট পেয়েছে, মুকুন্দের এমন ধোকা দেওয়া তাকে বেশি হার্ট করেছে। আন্নাপ্পা আগেই বলেছিল পলিটিক্স তাদের জন্য না, তাদের কাছে অনুরোধ করে এসব ছেড়ে দিতে, তার বউ বাচ্চা একা হয়ে যাবে। কিন্তু সত্যা কথা শুনে না, আন্নাপ্পাকে মেরে দেয়। সেই সময় আবার পার্বতী এখান থেকে সবকিছু দেখে ফেলে আর অনেক কষ্টে নিজের আওয়াজ চেপে রাখে। এরা দেখছে আশেপাশে কেউ আছে কিনা। মুকুন্দ বলে, না না, কেউ আশেপাশে নেই। সত্যা বলে, তুই তো আছিস না, একেই বলে কর্মের ফল। সত্যা মুকুন্দকেও সেখানেই মেরে দেয়। পার্বতী কখন যে তার ছেলেকে ফেলে দিয়ে সে একা একা যাচ্ছে টেরই পায়নি। তারপর থেকে তো মা ছেলে আলাদা হয়ে গেছে। আন্না মুকুন্দ মারা গেল, সন্দেহ যেন সত্যার উপর না আসে, তাই সত্যা মুকুন্দের দুইটা ছেলেকে অ্যাডপ্ট করে। আর সেই দুই ছেলেই হলো মব্বিদেব আর মুন্নি মানিক্যম। এই ছিল ফ্ল্যাশব্যাক। সব শোনার পর তো রামের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সামুদ্রা কেন তাকে এসব আগে বলেনি? তার বাবাকে যে মেরেছে সে তার ক্রিয়াকর্ম করলো। সামুদ্রা বলে তার আগে বলা উচিত ছিল, কিন্তু বলতে পারেনি, বা সিএমও তাকে চিনতে পারেনি। শেষ সময় সে তার ভুল বুঝতে পারে, এই জন্য তাকে সিএম বানিয়ে দেয়। আর সেদিন যে মহিলা এসেছিল সেই তোর মা। রাম আর কি বলবে, চলে আসে তার মায়ের কাছে, পরিচয় দেয় না, জাস্ট পায়ে পরে আশীর্বাদ করতে বলে। সেই সময় রামের চোখ থেকে এক ফোঁটা পানি তার পায়ে পড়ে আর আন্টি বুঝতে পারে এমনটা কে করতে পারে। রামকে ভালো করে দেখে, তারপর তার বক্স থেকে তার বাবার সেই গামছাটা বের করে দেয় আর বলে, আজকের পর থেকে আমার লেখা বন্ধ, আমার ছেলে সবার বিচার করবে, বলে তাকে আশীর্বাদ করে দেয়। লোকজন রামের নামে স্লোগান দিচ্ছে। মবিদেব দাঁড়িয়ে যায়, তার কথা, রাম তো সিএম হতে পারবে না, কারণ তাকে আগে আইএএস পদ থেকে রিজাইন দিতে হবে। সামুদ্রা বলে শপথ নেওয়ার আগে দিয়ে দিবে, সমস্যা কোথায়? মবিদেব বলে তাও হবে না, কারণ তার নামে মামলা আছে, আমি যে কেস করেছি সেটা উঠিয়ে না নেওয়া অব্দি তো সে সিএম হতে পারবে না। সবাই তাকে কেস উঠিয়ে নিতে বলে, কিন্তু সে তো নিবে না, কারণ এই সিএম হওয়ার জন্য সে কি না করলো। তাহলে এবার কি হবে? রাম বলে সে সিএম হতে চায় না, আর না রাজনীতি করার জন্য সে এসেছে। সে মূলত মপিদেবকেই সিএম বানাতে বলে। এটা কোনো কথা হলো? চলছে কি এখানে? এটা কি সিএম পদ নাকি মোড়ের কোনো লাড্ডু? যাক, ভিতরে আর না যায়। রাম তার পদ থেকে রিজাইন দিয়েছে বলে পুরো দেশ জুড়ে প্রায় 2000-এরও বেশি আইএএস অফিসার রামের রিজাইনকে রিভোক করতে সাপোর্ট করে। কি হচ্ছে কিছুই বুঝতেছি না, জাস্ট হয়ে যাক। উপরে সেটা নিয়ে মুরব্বীরা কথা বলছে। এদিকে মবিদেব ফাইনালি সিএম এর শপথ নেয়। শপথ নিয়ে সিএম অফিসে আসে। আমরা দেখি রামও কই যেন যাচ্ছে। মবিদেব সিএম এর আসন গ্রহণ করে, রামও একটা চেয়ারে বসে। একটু পর সিএম এর কাছে সমানে ফাইল আর সুটকেস আসতে থাকে, মানে এগুলো সব টাকা, সাইন করলে সে টাকা পেয়ে যাবে। রামও কোথায় যেন সাইন করে। মব্বি বলে সে সবার আগে রামের ফাইল সাইন করবে, যেন ওকে এমন জায়গায় পোস্টিং দিতে পারে যেখানে কাজ করা ওর জন্য মৃত্যুর সমান। বলে সাইন করতে যাবে, একটা ফ্যাক্স আসে। এই কাকু ফ্যাক্স পরে চিল্লায় ওঠে, ভাই কি হলো? ইলেকশনে ডিক্লেয়ার দিয়েছে।
কি মাত্র তো সিএম হলাম, এর মাঝে ইলেকশন? মুরব্বী আবার চিল্লে ওঠে, আবার কি হলো? সে বলে চিফ ইলেকশন কমিশনার আর কেউ না, রাম। এই হয়েছে আর কি, মানে রামকে চিফ ইলেকশন কমিশনার বানানো হয়েছে। মপি কিছু বুঝতে পারছে না। এই কাকু বলে ভোটের 6 মাসের মধ্যে ইলেকশন কমিশনার যে কোনো ডেটে ইলেকশন করতে পারে, এটা তার এখতিয়ার আছে। মপি চেয়ারে বসতে না বসতে তার উঠে যাওয়ার সময় হয়ে গেল। সেসব নিয়ে কথা হচ্ছে, বাইরে হেলিকপ্টারের শব্দ। কি হলো? কে এলো? আর কে? রাম ভিতরে আসে, খুব মুডে আছে। নিয়ম মেনে ভোট হবে, ডেট অ্যানাউন্স হয়েছে, তাই এখন থেকে সিএম এর আর কোনো পাওয়ার থাকবে না। আরো হ্যান তেন অনেক কিছু বলে তার ফর্মটা ছিঁড়ে ফেলে ডায়লগ মেরে সেখান থেকে চলে যায়। যে টাকা এরা একটু আগে নিল সবগুলো ফেরত দিতে হয়। ওদিকে আবার সামুথিরা আর তার সঙ্গেকার সবাই মিলে রামের বাবার সেই স্বপ্ন পিনা ঝোলে রাজনীতি, সেটাকে সামনে রেখে নতুন করে আবার একটা পার্টি খোলে, যার নাম দেয় প্রজা অভ্যুদয়ম পার্টি, যার মূল ফেস মূলত রামই কিন্তু সামুদ্রিরার সামনে থাকবে। সবাই সামুদ্রিরাকে চেনে একজন সৎ মানুষ হিসাবে। মপি ইলেকশন কমিশনের সঙ্গে জড়িত সব অফিসারদের ডেকে মোটা টাকা দিয়ে ভয় দেখিয়ে তার জন্য কাজ করতে বলে। বাট রাম তো তার প্ল্যান আগেই রেখেছে। সে সব অসৎ অফিসারদের বের করে দিয়ে নতুন সৎ লোকদের নিয়োগ দেয়। শুরু হয় প্রচার, যে যার মতো প্রচার করতে থাকে। রামও দেখি গ্রামে গ্রামে গিয়ে মানুষদের ভালো মন্দ বোঝায়। মানুষরা বলে তারা ভোটের সময় যে টাকা পায় সেটাই মূলত কাজে লাগে, এছাড়া তো নেতারা তাদের কোনো খোঁজ খবরই রাখে না। রাম তাদের শিখায় দেয় এবার পার ভোট তারা যেন 20,000 টাকা করে চায়, এর 1 টাকা কম হলে ভোট দেবে। লোকজন তাতেই রাজি হয়, কিন্তু রামের প্ল্যান হলো টাকা মপির থেকে নেবে আর ভোট তাকে দিবে না। খবর মপির কাছে যায় যে ভোট প্রতি পাবলিক এত টাকা করে চাইছে, তা না হলে ভোট দিবে না। বাজেট তো এত টাকার ছিল না। মপি না করে, কিন্তু বড় গেদা পামরাম দেয় যে আজ দিব, কালকে তো টাকা আবার ফেরত নিয়ে নিব, দিলে সমস্যা কি? মপি রাজি হয়, ঠিক আছে দিয়ে দাও। পরের দিন টাকার গাড়ি শহরে ঢুকলে অফিসাররা তাকে ধরে ফেলে। রামকে জানালে সে ছেড়ে দিতে বলে, যে টাকাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। প্রচার করার জন্য মপি জেট নিয়ে এক জায়গায় আসে। রাম সেখানে পৌঁছে যায়। কি হয়েছে? ভোটের ডেট ইস্যু হওয়ার পর সরকারি কোনো কিছু ইউজ করা ইলিগাল, তো সে এটা জেনেও সরকারি প্লেন ব্যবহার করছে, এজন্য জরিমানা এত টাকা, আর বহন তো জব্দ করা হবেই, কিচ্ছু করার নেই। এর কয়েকদিন পর রাম আবার মপির সামনে আসে। এবার কি হলো? ইলেকশন অ্যাক্ট অনুযায়ী একজন প্রার্থী 40 লাখ টাকা করে খরচ করতে পারবে তার প্রচারের জন্য, তার থেকে বেশি না। তো গত জরিমানাতে 25 লাখ তার চলে গেছে, তার মানে আর বাকি 15 লাখ দিয়ে তাকে প্রচার ও র্যালি করতে হবে। এর থেকে বেশি টাকা সে খরচ করতে পারবে না। তার লোক বলে, বস এই টাকা দিয়ে তো কিছুই হবে না। টাকা নেই শুনে পার্টির লোকজন, তার গাড়ি মারি সবকিছু গায়েব। শেষে সে যে গাড়িতে যাবে রাম সেটাও সরকারের বলে নিয়ে নেয়। হেঁটে হেঁটে মপিকে রেলি করতে হয়। রাগ তো ওটাই, কিন্তু জমে রাখে। সে সিএম হলে তার বদলা নেবে। 2 দিন পর আবার একটা টাকার গাড়ি ধরা পড়ে, বাট এবার আর রাম ছাড়ে না। সে গিয়ে টাকাটা সিজ করে দেয়। যে লোকগুলো গাড়িতে ছিল তারা বলে এগুলো মুন্নি মানিকেমের টাকা, তাদের খবর আছে, মানে ভয় দেখাতে থাকে। আর সেই কথাগুলো আবার রেকর্ড করে নেয়। আর ভোটের এলাকার মধ্যে টাকা ঢুকানো তো অপরাধ, সেই অপরাধে বড় গেদাকে ভোট থেকে বের করে দেওয়া হয়। খবর শুনে তো মপি একটা থাপ্পড়ে মারে, শালা সব শেষ করে দিলে। প্রচার চলতে চলতে দিন শেষ হয়ে যায়, আর ফাইনালি ভোটের দিন এগিয়ে আসে। তো যেই এরিয়ায় ভোট হবে সেই এরিয়ার একটা সেন্টার শুরু হওয়ার আগে ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্টটা অবভিয়াসলি মপি করিয়েছে। এভাবে যদি সেন্টার ব্লাস্ট হয়ে যায় তাহলে তো রামকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে, আর রাম সরে গেলে তো ভোট সুস্থভাবে হবে না। রাম টেনশনে পড়ে যায়। এভাবে যদি মপি তাকে বাধা দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এবার কি হবে? সেই এলাকাটা একটু ঝামেলাও হয়, বাট যে যে এলাকায় তার ভোট বেশি, মানে মপি শিওর যে সেই এলাকায় সেই জিতবে, সেখানে তো সে কিছু করে না, সেখানে কিছু হয়ও না। বাট মপির কিছু লোক বারবার ভোট দিতে থাকে, মানে ভোট দিয়ে এসে কালি মুছে আবার যায়। এভাবেই ওই এলাকার কয়েকটা সেন্টারে তার লোকজন এমন করতে থাকে। রামকে জানালে সে চুপ থাকতে বলে, ভোট হয়ে যায়। মপি খুব সামনে নিয়ে আসে, সে শিওর জিতবে। আর এখানে যা হয়েছে এর পরবর্তী এলাকায় সব সেন্টারে এমনই হবে। রাম আঙুল উঠায়, আর সেটা দিয়ে দেখানো হয় যারা বারবার ভোট দিয়েছে তাদের আঙুল এমন ফুলে গেছে। তারা যা করেছে এটা তো অন্যায়, তাই সবাইকে গ্রেফতার করা হয়। মুভি বুঝতে পারছে না এটা কি করে হলো। তখন আমাদের দেখানো হয় যে কালি মুছে দেওয়ার জন্য তারা যে জিনিসটা ব্যবহার করেছে তার মাঝে রাম আগে থেকেই অন্য এমন কিছু মিশিয়ে দিয়েছে যাতে এই অবস্থা হয়েছে। মপি রামকে থামাতে পারছে না, এখন কি করবে ভাবতে ভাবতে পত্রিকায় সামুদ্রার নতুন দলের চিহ্ন দেখে তার মাথায় আইডিয়া আসে। আর পরের সিনেই আমরা দেখি দলের ছবি, রামের বাবা মায়ের ছবি নিয়ে মপি হাজির ইলেকশন কমিশনার উপরের যে অফিসারগুলো থাকে তাদের কাছে। মপির অভিযোগ, যার বাবার নামে গঠন করা একটা দল, সেখানে তার ছেলেই যদি কমিশনার হয় তাহলে সুষ্ঠু নির্বাচন কি করে হবে? রাম বলে আইনগতভাবে সে তাদের ছেলে না, তাই এই অভিযোগ মিথ্যে। অফিসাররা বলে, মিস্টার আন্নাপ্পার সঙ্গে তো তোমার চেহারা বেশ মিল রয়েছে, আর তাছাড়া তার কথা তো একেবারে ফেলে দেওয়ার মতো না, তাই রামকে প্রমাণ করতে হবে তারা তাদের বাবা মা না। মপি বলে তার কথা মানা যাবে না, তার মাকে ডেকে বলা হোক। একটু পর রামের মাকে এখানে এনে জিজ্ঞেস করা হয় রাম তার ছেলে কিনা। সে বলে হ্যাঁ রাম তার ছেলে। বাট রাম কাপা কাপা গলায় বলে, স্যার উনি মেন্টালি ঠিক নেই, তাই আইনগতভাবে তার মতামত গ্রহণযোগ্য হবে না। এই সেরেছে। এটা রামের মায়ের মনে অনেক বড় ধাক্কা লাগে। তার ছেলে এটা কি বললো, অবভিয়াসলি সে কষ্ট পাবে, মানে ছেলে হয়ে যদি মাকে অস্বীকার করে। মপি বলে রাম মিথ্যে বলছে, তার দাবি ডিএনএ টেস্ট করা হোক।
অফিসাররা ডিএনএ টেস্ট করার অর্ডারও দেয়। মনে হচ্ছে মুভির টাকা খেয়েছে এরা। যাক, রাতে রাম তার মায়ের কাছে যায়, কিন্তু সে কথা বলে না, অভিমান করে থাকে। রাম তার মায়ের কাছে ক্ষমা চায়, তাকে বোঝায় যে সে কেন তাকে অস্বীকার করেছে। সে যদি স্বীকার করতো তার বাবা আন্নাপ্পা, তাহলে তাকে এই ইলেকশন কমিশনারের চেয়ার থেকে সরিয়ে দেওয়া হতো। এতে মুভি খুব সহজেই জিতে যেত, আর সে দেশ ও মানুষের ক্ষতি করত। বাবার স্বপ্ন কখনোই পূরণ হতো না, তাই সে বাধ্য হয়েছে ওভাবে বলতে। তাকে ক্ষমা করে দিতে বলে, সে শান্তি পাচ্ছে না। বাহির থেকে মায়ের পায়ে পড়ে কান্না করতে থাকে। তার মাও ক্ষমা করে দেয়, সেও বুঝতে পারে ব্যাপারটা কি। সেখান থেকে বাসায় ফিরেও রাম রাতে ঘুমাতে পারে না, কারণ এভাবে সে মাকে কি করে বলতে পারলো। ছটফট করতে করতে রাত পার হয়। সকালে এক দিদি ফোন করে রামকে বলে তার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাম তাড়াহুড়ো করে সেখানে আসে। তারা সব জায়গায় খুঁজেছে, পায়নি। দিদি বলে আন্টি তার থেকে ফোন নিয়েছিল নিউজ দেখার জন্য। রাম ফোন নিয়ে ইউটিউবের হিস্ট্রি চেক করে দেখে তার মা ডিএনএ ম্যাচিং ভিডিও, একটা চুল, হাড্ডি বা শরীরের কোনো ছোট অংশ দিয়েও যে ডিএনএ মেলানো যায় সেই ভিডিও দেখেছে। তার পরের ভিডিও একটা কেমিক্যালের ব্যাপারে, যার মাঝে কিছু পড়লে সেটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বা এমন কেমিক্যাল কোথায় ইউজ হয় ভিডিওতে সেগুলো বলেছে, সেই ভিডিওটা দেখেছে। তারপর সে লোহার কারখানার লোকেশনও সে খোঁজাচ্ছে। রাম বুঝে যায় কাহিনী কি। সে তাড়াহুড়ো করে সেই কারখানাতে আসে। ভিতরে ঢুকে মামা বলে চিল্লাতে থাকে। আশেপাশে খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো সাড়া নেই। খুঁজতে খুঁজতে এখানে দেখে জুতো। কাছে এসে দেখে সিঁড়িতে তার মায়ের পায়ের দাগ। এর ভিতরে রয়েছে সেই কেমিক্যাল যার মাঝে তার মা ঝাঁপ দিয়ে, মানে সে বেঁচে থাকলে তো ডিএনএ ম্যাচ করা হতো, তাই এই কাজ করেছে। রাম তার মায়ের জুতো নিয়ে বুকে মারতে থাকে আর কান্না করে। ব্যাপারটা খুবই ভয়ানক। রামকে ফলো করে সিন 2 দিন সামনে আনে। অন্যান্য সেন্টারে রামের বাবার পার্টি এগিয়ে আছে, মুভি দেখছে। আর কিছু কিছু সেন্টার বাকি আছে, তাহলে ভোট শেষ। মপিদেব কোন সেন্টারে ঝামেলা করবে সেটা বুঝতে রাম মপির যে লোকদের আঙুল ফুলে গেছিল ধরে রেখেছিল তাদের ছেড়ে দিয়ে সবাইকে ট্র্যাক করতে থাকে। তারা যেখানে যেখানে যায়, রাম বলে ভোট শেষ হতেই সবগুলো ইভিএম এক জায়গায় করতে হবে, তারপর সেখান থেকে মূল সেন্টারে আনতে হবে। প্ল্যান মতো সেটাই হয়। বাট মপির লোকেরা পথ আটকে রাখে, ইভিএম যেতে দেবে না, নষ্ট করে দিবে, তাহলেই তো রিইলেকশন করাতে পারবে। রাম ড্রোন দিয়ে সবগুলো মেশিন নিয়ে যায়, এরা কিছুই করতে পারে না। এভাবে দিন শেষ হয়, আর সিন কাট করে ফাইনাল দিনে আনে। সবগুলো ভোট গণনা করা হবে, সব মেশিন এক জায়গায় করা হয়েছে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে ঝামেলা শেষ। পুলিশ সংখ্যা কম, তাই তাদের সবাইকে যেতে বলে রাম একাই বাইরে থাকে। একটু পর মপির লোকেরা আসে সেন্টারে হামলা করতে। সব লোক ভিতরে আসে, রাম অর্ডার দেয়, আর পেছন থেকে অনেকগুলো জেসিবি আসে। এগুলো কি কথা? এগুলো কি মানার মতো কথা বাড়ে? এসব চালাচ্ছে কারা? ওই যে ভাই বাঁচিয়েছিল ট্রেন থেকে, ওরা। তো মারামারি আর কি দেখবেন, চলুন মূল ব্যাপারে আসি। তো মূল ব্যাপারটা হলো মপি আসে, দুজনের মাঝে হাতে হাতে চলে। মপি ভিতরে গিয়ে ইভিএম নষ্ট করতে চায়, আর রাম বাধা দেয়। শেষে মপি রামের হাতের মাঝে একটা পেরেক মেরে দিয়ে এভাবে বাঁকা করে তাকে থামিয়ে রাখে, আর যে ইভিএম এর গণনা বাকি ছিল সেগুলো নষ্ট করে দেয়। এগুলো সূত্র ধরে সে আবার ইলেকশন করাতে পারবে, এটাই তার মূল লক্ষ্য। একটু পর রাম তার হাত খুলে নেয়, ইভিএম তো নষ্ট হয়ে গেছে। অফিসাররা লুকিয়েছিল, তারা বাইরে আসে। রাম বলে 25টা ইভিএম নষ্ট করেছে, তার মানে এখানে 50,000 ভোট মনে করো, সবগুলো মপির খাতায় দিয়ে দাও যাতে ও কমপ্লেন করতে না পারে। তারপর ওর হিসাবটা একটু বলো দেখি। অফিসাররা মপির মূল ভোটের ব্যাপারে বলে, যার সঙ্গে এই লাস্টের 50,000 মিল করেও তার 3 লাখ ভোট হচ্ছে না। বাকি রামের বাবার পার্টি পেয়েছে 10 লাখ ভোট। এই খবর সে কিভাবে সহ্য করবে? আবার শুরু করে। রাম 2 হাত খেয়ে তাকে বাজানো শুরু করে, তার জন্য তার মা মরেছে। সবকিছু মিলিয়ে তার যে রাগ ছিল, হাতুড়ি উঠিয়ে মারতে যাবে, বাট থেমে যায়। সিন কাট করে পরে সিনে দেখানো হয় ভোটের ফলাফল অ্যানাউন্স করা হচ্ছে যে হাইয়েস্ট ভোট পেয়ে প্রজা অভ্যুদয় পার্টি বিজয় হয়েছে। ভোট গণনার আগে রাম তার জায়গা থেকে রিজাইন দিয়েছে, যাতে প্রজা অভ্যুদয় পার্টি রামকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। মানে ফাইনালি রাম সিএম হলোই। তো নতুন সিএম যেহেতু হলো, লোকজনের সঙ্গে কথা বলতে সমাবেশ রাখা হয়। বাবার মতো সাইকেল নিয়ে রাম সমাবেশে আসে, আর পাবলিকের মাঝে গিয়ে সবার সঙ্গে কথা বলে। তারা কি প্ল্যান করেছে, সবার ভালোর জন্য আর কি কি করা যাবে, সবার সঙ্গে আলোচনা করে, সবাইকে ভরসা দিয়ে ফাইনালি মুভিটা এখানেই শেষ করে দেয়। বাপরে, মুভি দেখলাম না কি দেখলাম, এত ফল্ট, এত মিস্টেক। আর আইপিএস, আইএএস, ইলেকশন কমিশনার, সিএম, এসব তো কোনো ব্যাপারই না, একেবারে পান্তা ভাত। মন চাইলো হয়ে গেল, মনে হচ্ছে যেন একটা ঘোর থেকে বের হলাম। যাক, তো রাজনীতি খুব ভালো আবার খুব খারাপ। রাজনীতির পরিণাম, রাজনীতির কিভাবে মানুষের লাইফে প্রভাব ফেলে, কিভাবে কাজ করে, আর যাই হোক আমরা বাংলাদেশিরা একটু হলেও টের পেয়েছি। ভালো মানের রাজনীতিবিদরা বেশি দিন টেকে না, সেটাও আমরা দেখেছি। খারাপ রাজনীতিবিদরা মানুষদের নিয়ে ভাবে না, এটাও আমরা জানি। মাঝে আমরা সাধারণ মানুষরা সাফার করি। রাজনীতির সঙ্গে জড়িত সামান্য কর্মীও একজন অফিসার থেকে বেশি পাওয়ার রাখে, এমনটাও দেখেছি। আবার সেই পাওয়ার দেখানো ছেলেটাই একসময় বিড়ালের মতো পালিয়ে বেড়ায়, এটাও আমরা বুঝেছি।
তার মানে সময় সবার আসে। যাই হোক, রাজনীতি আমাদের ছোট মাথায় ধরবে না। বাকি যাদের রাজনীতির ব্যাপারে সৎ আগ্রহ রয়েছে আমার মনে হয় তাদের সামনে আসা উচিত। আচ্ছা, তো উপরে যে হকারি করা হয়েছে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস ডিল। যাওয়ার আগে ভিডিওতে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যান, আর ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে একটু ফলো দিয়ে আসেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।